আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এরা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হেমন্ত বিশ্বকর্ম। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রাণী হত্যা, জবাই করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? রেখা পাত্র দিদি ভাই যে প্রথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, প্রথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন প্রথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির প্রথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। কারণ তাদের গরু বিক্রি হচ্ছে না, এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকায় দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু, তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায় এই গরুর ব্যবসা করে, এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, যারা আপনাদের এই যে অবস্থা, আপনারা এখন হাহাকার করছেন, আপনারাও কম দায়ী নন। কারণ শুভেন্দুর মতো একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি, আপনারা জানতেন, তাকে চিনতেন, যে সে এত বড় কট্টর, এত বড় সাম্প্রদায়িক, যে সে তার সম্প্রদায় ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সে অন্য জাতের, বিশেষ করে মুসলমানদের, সে এখান থেকে তাড়িয়ে দিতে চায়।
তো আপনাদের কি এই চিন্তা করা উচিত ছিল না যে মুসলমানেরা যদি এখানে না থাকে তাহলে আপনাদের তো এর সাথে অনেক কিছু জড়িত। একটা সম্প্রদায়, কোনো একটা সম্প্রদায় কি পাশাপাশি যারা বসবাস করে তারা কি একজন ছাড়া আরেকজন চলতে পারে? পারে না তো। আল্লাহ পাক এই দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করেছে। এখন তারা আন্দোলন শুরু করেছে। কেউ কেউ বলছে আমরা গরুগুলো ছেড়ে দেব, রাস্তায় ছেড়ে দেব, কিন্তু দিতে পারছি না এই কারণেই যে গরু যে রাস্তায় ছেড়ে দেব আমার না হয় কিছু টাকা চলে গেল। তাহলে এই যে লক্ষ লক্ষ গরু রাস্তায় ছেড়ে দিলে আর 10 জনের যে ক্ষতি করবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কাউকে হয়তো মেরে ফেলবে ঢুস দিয়ে, লাথি দিয়ে, পাড়া দিয়ে, তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব সরকার নিক। এখন কলকাতার হিন্দু ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন। ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকায় দিয়ে সামনে খাড়া করে রাখবে। এবার আপনারা গিয়ে শুভেন্দুর দুই পাশার যে 2টা সাইজ আছে ওই 2 জায়গায় 2টা শিং ঢুকাই দিয়ে আপনারা ওর পিছনে পিছনে হেঁটে বেড়াবেন। গরু শুভেন্দুকে শিঙে করে নিয়ে ঘুরে বেড়াবে, ওর পাশা দিয়ে রক্ত পড়বে, আপনারা ওই রক্ত দিয়ে তখন অন্য কিছু করেন। এরকম নিকৃষ্ট মানের লোককে আপনারা কি করে আপনাদের ক্ষমতায় আনলেন এটি আসলে আমাদের বুঝে আসে না। এত বড় সাম্প্রদায়িক, আবার এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের কিছু কিছু বিএনপির সুশান্ত নামে একজন আছে, সে সেখানে অভিনন্দন জানাইছে। আরে বেটা, তুই অভিনন্দন জানাইছিস, তুই জানিস না শুভেন্দু কি? তুমি এখানে বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা তাদেরকে ভোট দিতে তুমি নিষেধ করো, যেখানে সাম্প্রদায়িক শক্তি, জামাতকে সাম্প্রদায়িক শক্তি বলো, এইখানে তোমার সমস্যা আর ওইখানে তোমার সমস্যা নাই না? এইগুলো পুরাটাই ধান্দাবাজি, পুরাটা ধান্দাবাজি। সাম্প্রদায়িকতা ভারতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন সবাই, যে এইখানে শুভেন্দু ক্ষমতায় আসার পরে অন্তত 40টি মুসলিম পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের দোকানপাটে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রাস্তাঘাটে তাদের সেখানে রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানরা নামাজ পড়ছে সেখানে গিয়ে লাথি মারা হচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিন কল্পনা করেছেন? একমাত্র ভারতেই এটা সম্ভব। ওই দেশটাই এই কাজগুলো অন করে, এটা তাদের চরিত্রের ভিতরে রয়েছে। যাই হোক, এখন এই যে কলকাতার হিন্দু ভাই ও বোনেরা তাদের যে এখন এই যে মানবেতর একটা পরিস্থিতিতে পড়েছে, তারা এই গরুগুলো ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই গরুগুলো তারা পালন করেছে। এখন মুসলমানরা তো কুরবানি না হলে, যদি তারা কুরবানি না দিতে পারে তাহলে তো আর এই গরুগুলো কিনবে না। একমাত্র মুসলিম ক্রেতা, মুসলমানরা এই গরুগুলোর ক্রেতা। কলকাতায় কিন্তু 30 কোটির উপরে মুসলমান। তাহলে আপনারা চিন্তা করতে পেরেছেন, এই 30 কোটি, বাংলাদেশেও কিন্তু এত জনগণ নাই। তো এই গরুগুলো কিন্তু সব মুসলমানরাই কিনে তারা কুরবানি করে। তো এখন চিন্তা করেন তো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, যদি এটা এই সুযোগটা না থাকে, বন্ধ করে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? এখন সাংবাদিকরা বারবার হিন্দু মা ও বোনদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাইদের কাছে, যে এটা তো যদি আপনারা বিক্রি করতে না পারেন কি করবেন? তখন তারা একটাই জবাব দিচ্ছে, আমাদের তো আর কিছু করার নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। একজন দড়ি হাতে করে নিয়ে ঘুরছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো গত্যন্তর নেই। হুট করে আপনি এই নিয়ম বাতলাবেন, আপনি আগে থেকে এটা সময় দিবেন না, তাদের দাবি এটা। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা তাকে ভোট দিলেন খুশি হয়ে? বলছে হ্যাঁ, খুশি হয়ে ভোট দিয়েছিলাম, তখন তো ভাবি নাই যে সে এই কাজ করবে। সে করুক, কিন্তু সেটা তো সময় দিতে হবে। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে। শুভেন্দুর জন্ম তারিখ কবে? শুভেন্দুর কি জন্ম নিবন্ধন আছে? যেদিন ওর মায়ের পেটের ভিতর থেকে পড়েছিল সেদিন কি ওর মা লিখে রেখেছিল ওই অবস্থায়? ভণ্ড, এগুলো ভণ্ড রাজনীতিবিদ এগুলো। যাই হোক, এবার কলকাতার মুসলমানদের প্রতি একটা অনুরোধ, এই শুভেন্দু, এই ভণ্ড, এই প্রতারক, এই শট যেটা করবে, এটা আপনারা একটু শুনে রাখেন। এই যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুভেন্দুর প্রতি বিরাগ ভাজন হয়েছে, হয়তো তারা আন্দোলনে নামবে, গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর গরু যে যদি ওর পাছার ভিতর দিয়ে শিং ঢুকায় দেয় তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা থেকে বাঁচার জন্য ও একটা কৌশল এখানে অবলম্বন করতে পারে। কলকাতার মুসলমান ভাইয়েরা শুনে রাখেন,
ও এখন হয়তো একটা এই শর্তটা শিথিল করতে পারে যে এই কুরবানি পর্যন্ত এই শর্ত শিথিল করা হলো, আর তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দিল যে আগামী কুরবানির ঈদ থেকে তোমরা কিন্তু আর গরু পাইলো না, কেউ গরুর ব্যবসা করো না। তাহলে উদ্দেশ্যটা কি? যে মুসলমানরা আগে গরুগুলো কিনে নিক। আচ্ছা, এখন মুসলমানরা এই গরুগুলো যখন কিনে নিয়ে আসবে, তখন ওই কুরবানির ঈদের আগের দিন রাত 12টার পরে, মানে যখন গরু চলে এসেছে, অথবা ঈদের দিন সকাল 8টায় যখন কুরবানি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা ফরমান জারি করে দেবে যে না, কুরবানি করা যাবে না। গরুগুলো তো হয়ে গেছে, গরু কেনা হয়ে গেছে, টাকাগুলো হিন্দু সম্প্রদায়ের হাতে চলে গেছে, মুসলমানেরা গরু কিনে এনেছে, ক্ষতিগ্রস্ত হবার যা হবার মুসলমানরা হবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা টাকা পেয়ে গেল, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা দিনাদায়িক সব পরিশোধ হয়ে গেল, তাহলে রক্ষা পেল, হিন্দুরা আন্দোলনে নামবে না। আর মুসলমানেরা তখন এই গরু নিয়ে তারা কি করবে? এই একটা চক্রান্তে এই শুভেন্দু, এই শট, এই প্রতারক, এই ভণ্ড এই ধরনের একটা কাণ্ড ঘটাতে পারে। সুতরাং মুসলমানেরা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তেই অটল থাকেন, আপনারা গরু কুরবানি দিয়েন না, দরকার নাই, আপনাদের কুরবানি করার দরকার নাই। কারণ ওরকম একটা সাম্প্রদায়িক দেশে তো আপনি কুরবানি দিতে গেলে আপনাকে হত্যা করবে, বিন্দু মাত্র দ্বিধা করবে না। ইতিমধ্যে অনেককে ফ্রিজের ভিতরে গরুর গোশত রাখার কারণে এসে পিটিয়ে হত্যা করেছে সেই দেশ ভারত। সুতরাং আপনারা এই দিয়ে কুরবানি করা দরকার নেই আপনাদের, যেখানে আপনাদের সুযোগ নাই, সুবিধা নাই, এটা আপনাদের দরকার কি? জীবন আগে বাঁচান। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়? আমি যেটা বললাম এরা কি যৌক্তিক মনে হয়? জানাবেন মন্তব্যের ঘরে। আজকে মুসলমানদের যারা গালাগালি দিত তারা ওই কথাটা বলছে যে আমরা ভুল বলেছি মানিক ফকির সম্পর্কে। নওশাদের চেলারা তারা বুঝতে পারছে, হিন্দু উদ্বাস্তুরাও বুঝতে পারবে, কারণ আপনারা এক ভয়াবহ বিপদের মধ্যে আছেন। আপনাদের ধরে নেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে বিজেপি কৌশল করে। আমি জানি না শুভেন্দু অধিকারীরা এই আইনটা বোঝেন কিনা, আমার মনে হয় কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বোঝেন না, বোঝে না, বোঝে না। আমি চ্যালেঞ্জ করছি, আজকে দেখুন নতুন সরকার এসছে, বহু মানুষকে গ্রেপ্তার করছে। আমি মানিক ফকির বা আমাদের দামাল বাংলা যদি সত্যি সত্যি এত মানুষকে বিপদে ফেলে মিথ্যা কথা বলে সিএ নিয়ে, তাহলে আমাদের তো আগে গ্রেপ্তার করার কথা। কই, আমাদের তো কোনো গ্রেপ্তার করেনি। আগের সরকার তৃণমূল সরকার নাই গ্রেপ্তার করেনি, আলাদা প্রশ্ন, তাদের ভাবনার সঙ্গে মিলে গেছে আমাদের বক্তব্য। কিন্তু আজকে গ্রেপ্তার করছে না কেন? আমি তো গোটা কলকাতা ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, তাহলে আমাদের গ্রেপ্তার করছে না তার কারণ হচ্ছে আমরা দামাল বাংলা যা যা বলেছি তার 100% সঠিক। কারণ আমরা কোনো স্বার্থে, কোনো রাজনৈতিক কারণে এগুলো বলি না। আমাদের স্বার্থ একটাই, মানুষের ভালো। আমরা উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব চাই। আমরা চাই প্রত্যেকজন উদ্বাস্তু যারা দেশভাগের বলি তারা নাগরিক হয়ে থাকুক, তাহলে কোথায় যাবে এরা? ওদেরও বক্তব্য একই, বিজেপিরও বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্যের কোনো পার্থক্য নেই, ফারাক শুধু পদ্ধতিতে। আমরা বলছি এই সিএ পদ্ধতিতে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না, বিপদে পড়ে যাবে। একটা সহজ দু একটা কথা বলুন। দেখা যাচ্ছে যে মানুষটার সার্টিফিকেট নিচ্ছে এবং যে এফিডেভিটগুলো দিচ্ছে, দেখবেন হাজার হাজার এফিডেভিটের স্বাক্ষর করছে একই বিচারক। এটা কেমন ব্যাপার? হাজার হাজার, ধরুন 10,000 এফিডেভিট হয়েছে, এই 10,000কে স্বাক্ষর করেছে এই 3-4 জন। এটা কি কখনো বাস্তব? তার মানে এটা জালি করা। আবার দেখবেন যে এই এসসি সার্টিফিকেটের এই সিএ পোর্টালে যা যা চাওয়া হয়েছে সেগুলো এবং কারা আবেদন করতে পারবে সেইটা না পড়ে এদেরকে দিয়ে আবেদন করিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু ভয়ঙ্কর সত্য লিখিয়ে নেওয়া হচ্ছে। সিএ আবেদনের ফলে যেটা হতে চলেছে, দেখুন আজকে বিজেপি সরকার, মতুয়ারা বেশিটাই, প্রায় সকলেই বিজেপির, মতুয়া বড় বড় নেতারা মন্ত্রী হয়েছেন, ফলে যে কোনো সময় আমাকে উড়িয়ে দিতে পারে। তো আমি আজকে চ্যালেঞ্জ করছি যে কোনো মন্ত্রীকে
যে আমি যে সিএর ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যায় যদি একটু ভুল হয় তাহলে আমাকে যা পানিশমেন্ট হবে তাই দেবেন, যা পানিশমেন্ট হয় দেবেন, আমাকে ধরিয়ে বলুন পুলিশ ধরে নিয়ে যেতে। কারণ এই সরকার বা কোনো সরকার বা সুপ্রিম কোর্টের কোনো উকিল বা বিচারপতি কারো ক্ষমতা নেই আমাদের এই যুক্তি বা আমরা যেটা বলছি সেটাকে মিথ্যা প্রমাণ করা। আমার হাতে একটা সিএ সার্টিফিকেট আছে, দেখুন এই রকমের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দেখুন যারা এখন 2011 সালের পরে যারা এসেছেন, যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করেছেন তাদের রিভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ এসসি এসটি ওবিসি মানে হচ্ছে যারা 50 সালের আগে থেকে বাস করে। সংবিধানের 341 নম্বর অনুচ্ছেদ অনুসারে 1950 সালের 10ই আগস্ট রাষ্ট্রপতি সাইন করা যে অর্ডার, সেই দিন পর্যন্ত 1950-এর 10ই আগস্ট পর্যন্ত যারা ভারতের মূল নিবাসীর কিছু জাতি তারা এসসি, তার কিছুদিন পরে এসটি হয়েছে, আবার মন্ডল কমিশনের ফলে ওবিসি হয়েছে। ফলে এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য। কারণ একটা মানুষ কোন জাতি কি করে প্রমাণ হবে 1950 সালের আগের দলিল দেখে? কারণ 50 সালের পরের দলিলে সব হিন্দু লেখা হয়ে গেছে, সেখানে আর জাতি লেখা নেই। তাহলে বাংলাদেশ থেকে এসে, পূর্ব পাকিস্তান থেকে এসে হিন্দু সে এসসি হচ্ছে কি করে, ওবিসি হচ্ছে কি করে, এসটি হচ্ছে কি করে? তার মানে এটা টোটালটা ভুয়ো। কিছু সুযোগ দেওয়া ছিল, যেটা মমতা ব্যানার্জি সুযোগ দিয়েছিল 2015 সালে, সেটা হচ্ছে 1950 থেকে 71-এর মধ্যে যারা ফর্ম 5 অনুসারে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে, মানে 71-এর আগে, অর্থাৎ যাদের সেই সার্টিফিকেটের সময় বা তিনি শরণার্থী সার্টিফিকেট দেখিয়েছেন, সেখানে হয়তো লেখা ছিল জাতি, বা 50 সালের আগের দলিল দেখিয়েছেন। আমার ইন্টারনেট কেটে যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি বলছি। এই দেখুন এই সার্টিফিকেটগুলো, যাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই তিনি ভুয়ো কাগজ দিয়ে সার্টিফিকেটটা পেয়েছেন। এবার যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পেয়েছে অথচ সিএতে আবেদন করেছে তারা প্রথমে ধরা পড়ছে। কারণ একজন মূল নিবাসী যে আগে নাগরিক বলে দাবি করেছে নিজেকে, আর সে পরে নাগরিক নয় বলে স্বাক্ষর করছে সিএতে। কিন্তু এইখানে দেখুন নিচের দিকে এরা লিখে দিচ্ছে যে ধরুন এখানে লিখেছে নেম অফ অ্যান্ড ন্যাশনালিটি অফ ওয়াইফ পাবলিক হাজব্যান্ড, ওয়াইফের নাম দিয়েছে লীলাবতী বিশ্বাস, বাংলাদেশি। দেখুন ফাদারের নাম দিয়েছে বিমল কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশি। অর্থাৎ তারপর মাদারের নাম রানী বিশ্বাস, বাংলাদেশি। অর্থাৎ যখন ভারতবর্ষে কেউ বাস করছে তখন যে লোকটাকে সার্টিফিকেটটা দিল, ধরা যাক সে নাগরিক, কিন্তু তার পরিবারের দাদা ভাই বোন তাদের ছেলেমেয়েরা বা তার ছেলেমেয়েরা ভারতে বাস করছে কোন আইনে? কোনো বাংলাদেশি সঠিক ডকুমেন্ট ছাড়া কি ভারতে বাস করতে পারে? তাহলে তাকে কি দেখাতে হবে? পাসপোর্ট ভিসা নিয়ে এসছে, বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও লং টার্ম ভিসা নিয়ে আছেন, বা রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে আছেন। তা না হলে তারা ভারতবর্ষে আছে কি করে? ফলত এই সিএ সার্টিফিকেটটা নাটক। এই সার্টিফিকেটের মধ্য দিয়ে প্রায় একটা সার্টিফিকেট ইকুয়াল টু প্রায় 30-40 জন, অর্থাৎ পুরো ফ্যামিলি ট্রি ধ্বংস করে দিচ্ছে। এভাবে বিজেপি পুরোপুরি একটা সার্টিফিকেট দিয়ে পুরোপুরি বহু লোককে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা যে কোনো উকিলকে দেখান, বা আপনারা নিজেরাই আইনগুলো পড়ে নিন। আপনারা এআই দেখুন, সেখানে বলুন যে দেখুন যে একজনকে সার্টিফিকেট দিয়েছে কিন্তু তার মা বাবা তার ছেলে তার স্ত্রী সবাইকে লিখে দিয়েছে বাংলাদেশে। তাহলে কি এরা ভারতবর্ষে থাকতে পারে? তাহলে এরা কি ভারতবর্ষে যে কোনো সময় বিপদে পড়তে পারে? পড়বে। এরা সবাই গ্রেপ্তার হয়ে যেতে পারে কেউ কমপ্লেন করলে, বা এনআরসিতে এরা ধরা পড়ে যাবে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 অনুযায়ী এদের 10 লাখ টাকা করে ফাইন, 7 বছর জেল হতে পারে। আমি যদি কোনো মিথ্যা কথা বলি 50,000 টাকা পুরস্কার, আমাকে যা শাস্তি হয় তাই দেবেন।
আমি এখানে শেষ করছি। আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 9836327536। আমাদের অর্গানাইজেশনের নাম হলো দামাল বাংলা, 9836327536। বিজেপির তাবর তাবর নেতা মন্ত্রী এমএলএ কে আমার বিরুদ্ধে মামলা করতে বলুন, আইনের দ্বারস্থ হন, বলুন যে আমি মিথ্যা কথা বলছি, বহু মানুষকে ঠকাচ্ছি। ভালো থাকবেন, আবার পরে আলোচনা হবে। সিএ আবেদন করার আগে আপনারা নিজেকে আশ্রয় চান, ভারত সরকারের কাছে একটা পদ্ধতি আছে, একটা ফর্ম নিয়ে সেখানে প্রথমে বলছে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আশ্রয় প্রার্থী হয়েছিলেন, আগে আশ্রয় প্রার্থীটা হন। মিনিস্ট্রি অফ হোমে ঢুকে লিখুন LTV দিয়ে 11 পাতার ডকুমেন্ট, তার মধ্যে 8 নম্বর পাতাতে দেখবেন আশ্রয় চাওয়ার জন্য ডকুমেন্ট। আর 2014 থেকে 2024 যেটা, এটা রোহিঙ্গাদের মতো শরণার্থী হওয়ার জন্য, এখানে নাগরিকত্বের কোনো গল্প নেই। এদের খালি ডিটেনশন ক্যাম্পে রাখবে না, বাকি এদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিছুই থাকবে না। যারা আমাকে গালাগালি দিচ্ছেন, একদিন আমাকে বাবা বলবেন, ভগবান বলবেন। আজকে মুসলমানদের যারা গালাগালি দিত তারা ওই কথাটা বলছে যে আমরা ভুল বলেছি মানিক ফকির সম্পর্কে। নওশাদের চেলারা তারা বুঝতে পারছে, হিন্দু উদ্বাস্তুরাও বুঝতে পারবে, কারণ আপনারা এক ভয়াবহ বিপদের মধ্যে আছেন। আপনাদের ধরে নেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে বিজেপি কৌশল করে। আমি জানি না শুভেন্দু অধিকারীরা এই আইনটা বোঝেন কিনা, আমার মনে হয় কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বোঝে না। আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে কেউ একটা মামলা করুন।